বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বিকেলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সতর্ক অবস্থানে কোস্টগার্ডের সদস্যরা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার ১৫ বছর পার হলেও এখনও শুকোয়নি সাতক্ষীরার উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষত। এখনও দূর হয়নি সুপেয় পানির অভাব। এমপি আনার হত্যার সুষ্ঠু বিচার, মূল পরিকল্পনাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের বাকেরগঞ্জের সাধারণ মানুষ। ইচ্ছে মাফিক ক্লিনিক খোলা ও বন্ধ করায় ভোগান্তি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রবল বেগে আঘাত হানতে পারে রেমাল নামক এই ঘূর্ণিঝড়টি। রেমালের প্রভাবে ৭ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আগামীকাল দুপুর নাগাদ এটি বাংলাদেশ অতিক্রম করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে সারা দেশে তাপমাত্রা কমবে এবং ২৭, ২৮ ও ২৯ তারিখ ৩ দিনই বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দেশে ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এটি আজকে সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং এটি পরবর্তীতে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এবং ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ হয়তো সাইক্লোন বা আপনার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। টানা তাপদাহের মধ্যে দুপুরে এক পশলা বৃষ্টি বন্দরনগরী চট্টগ্রামের জনজীবনে স্বস্তি এনে দেয়। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুপুরের পর থেকে চট্টগ্রাম মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলের দিকে ধেয়ে আসা রেমাল মোকাবেলায় এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসকারী লোকজনের মধ্যে ঘূর্ণিঝড়ের বিষয়ে জনসচেতনতা বাড়াতে কোস্টগার্ডের পক্ষে প্রচারণা জোরদার করা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থান এবং ক্ষয়ক্ষতি নিয়ে উপকূলীয় এলাকার লোকজনের সাথে বৈঠক করেছে কোস্টগার্ড কর্মকর্তারা। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার পূর্বাভাস রয়েছে। এরূপ প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের জনগণ, মৎস্যজীবী ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন উপকূলীয় অঞ্চলে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবন উপকূলের একটি বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের স্টেশন এবং আউটপোস্ট সমূহ মাইকিং ও লিফলেট বিতরণ করছে। ঘূর্ণিঝড়ে বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন সেন্টার স্টেশনে আশ্রয় গ্রহণের প্রস্তুতির জন্য সকলকে সচেতন করা হচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার পূর্বাভাস রয়েছে। এরূপ প্রাকৃতিক দুর্যোগ থেকে ভোলা উপকূলীয় অঞ্চলের জনগণ, মৎস্যজীবী ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলের জনসচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলার মেঘনা নদীর উপকূলীয় বিস্তীর্ণ এলাকার বাংলাদেশ কোস্টগার্ডের স্টেশন এবং আউটপোস্ট সমূহ মাইকিং ও লিফলেট বিতরণ করছে। ঘূর্ণিঝড়ে বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন সেন্টার স্টেশনে আশ্রয় গ্রহণের প্রস্তুতির জন্য সকলকে সচেতন করছেন বাংলাদেশ কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় জনগণের মাঝে সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার পূর্বাভাস রয়েছে। সকালে দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের মানুষ, মৎস্যজীবী ও নৌযানকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে কোস্টগার্ড। লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র উপকূলের একটি বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের স্টেশন এবং আউটপোস্টগুলোতে মাইকিং এবং লিফলেট বিতরণ করছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এমন শঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানগণ, সিপিপি উপপরিচালক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় দুর্যোগকালীন সময়ে ১৫৫টি আশ্রয়কেন্দ্র, ২০টি মুজিব কিল্লা প্রস্তুত করণের পাশাপাশি শিশু খাদ্য ও শুকনা খাবার মজুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়টি যাতে দক্ষিণাঞ্চল সহ জেলা উপজেলায় আঘাত হানতে না পারে বা প্রাণহানি ও সম্পদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সে লক্ষ্যে বরিশালে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, বরিশাল জেলায় ৫৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সহ জেলার সকল স্কুল কলেজের ভবনগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ৯৩ মেট্রিক টন চাল, নগদ ৫ লক্ষ টাকা ও শুকনো খাবার মজুত রাখা রয়েছে। অপরদিকে সিভিল সার্জন বলেন, দুর্যোগকালীন বা পরবর্তী সময়ে জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মোট ৯৮টি মেডিকেল টিম মাঠে কাজ করবে। আমরা সেগুলো প্রস্তুত করছি, পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানেও জরুরি প্রয়োজনে আশ্রয়। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদেরকে জানান। হাফিজ, ধন্যবাদ আপনাকে। যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে আসলে ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে যাচ্ছে বা সম্ভাব্য এমন একটি খবরে কিন্তু গোটা বিশ্বই আসলে তোলপাড় হয়েছে। সে ধারাবাহিকতায় উপকূলীয় অঞ্চল এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সব থেকে আসলে প্রাকৃতিক দুর্যোগের অঞ্চল হচ্ছে এই বিভাগীয় শহর বরিশাল সহ আশেপাশের জেলা উপজেলাগুলো। সামান্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগগুলো, যেমন শিডর ছিল, আয়লা ছিল, জেসমিন ছিল, প্রত্যেকটাই কিন্তু আসলে এই অঞ্চল সব থেকে সরাসরি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে এমন খবরে সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিয়েছে এবং উপকূলীয় অঞ্চল এবং মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ আশ্রয় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ইতিমধ্যে সভা হয়েছে, সেখানে বলা হয়েছে, সভাপতিত্ব জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানিয়েছেন যে ৫৪১টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এছাড়াও স্কুল কলেজগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। সাথে সাথে ৯৩ মেট্রিক টন চাল, শুকনো খাবার এবং নগদ ৫ লক্ষ টাকা কিন্তু মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন বা দুর্যোগ পরবর্তী সময় যাতে স্বাস্থ্য সেবা ঠিক থাকে অঞ্চল মানুষের, সে লক্ষ্যে কিন্তু ৯৮টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বা মাঠ পর্যায়ে যারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করবেন, তাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে এবং প্রত্যেককে তার ব্যবহৃত মোবাইল ফোনগুলোকে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরে সব সময় সার্বক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করার পাশাপাশি যাতে কোথায় কি ঘটনা ঘটেছে বা কোথাও সহিংসতা অথবা কোনো প্রাণহানি না হয়, ফসলের ক্ষতি না হয়, কোনো জানি আসলে মানুষের যে ভ্রান্ত ধারণা, যারা আশ্রয় কেন্দ্রে যাবে না তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার এই যে প্রচারণাগুলা, এ লক্ষ্যে
সিপিপি যারা সদস্য ছিল তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, আনসার বাহিনীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড এবং র্যাবকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বরিশাল সহ উপকূলীয় অঞ্চলগুলোতে কোনোভাবেই কোনো রকম কোনো সংঘাত, প্রাণহানি বা এই যে প্রাকৃতিক দুর্যোগগুলোতে যাতে আর প্রাণহানির সংখ্যা না ঘটে। তো সব মিলিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। টানা কদিন ধরে দীর্ঘ তাপদাহ চলছে, তার মধ্যে একটু স্বস্তি নিবে, এর মধ্যে আবার আসছে প্রাকৃতিক এই ঘূর্ণিঝড় রেমান। সব মিলিয়ে অঞ্চলবাসী আতঙ্কিত রয়েছে। কতটা অভিযান চালানোর পরে এর যে যাত্রা শেষ হবে সেটা আমরা আসলে এখনো কেউ জানি না, তবে সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, সচেতন রয়েছি, সজাগ রয়েছি। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমানের প্রস্তুতির সবশেষ তথ্য আমার কাছে। হাফিজ। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছি পরের সংবাদে। বরিশালের গরুনদীতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফেজ মৃধা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হুসাইন। সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, জেলা সার্জন, অতিরিক্ত জেলা যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জোবায়ের আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম। জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় 703টি সাইক্লোন সেন্টার, 35টি মুজিব কিল্লা, 730 মেট্রিক টন চাল, 10 লক্ষ টাকার শিশু খাদ্য, 10 লক্ষ টাকার গোখাদ্য প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আগাম প্রস্তুতি সভা করেছে বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় জানানো হয়, বরগুনায় 673টি আশ্রয়কেন্দ্র ও 3টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ পরবর্তীতে খাদ্য ঘাটতি পূরণের জন্য জেলায় 422 মেট্রিক টন জিআর চাল মজুদ আছে। শুকনো খাবার আছে 233 প্যাকেট, এছাড়াও 233 বান্ডিল ঢেউটিন মজুদ রয়েছে। নগদ অর্থ আছে 8 লাখ টাকা। আজ ভয়াল 25 মে। 15 বছর পার হলেও আজও শুকোয়নি সাতক্ষীরার উপকূলবর্তী এলাকাগুলোর সর্বগ্রাসী আইলার ক্ষত। এখনও পুনর্বাসিত হয়নি দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূল জুড়ে ক্ষতিগ্রস্ত আইলা কবলিত অনেক পরিবার। দূর হয়নি সুপেয় পানির অভাব। জরাজীর্ণ বেড়িবাঁধের কারণে ঝুঁকিতে রয়েছে স্থানীয় জনগণ। সাতক্ষীরার প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার আঘাতের 15 বছর পার হলেও দৃশ্যত তেমন কোনো উন্নয়ন হয়নি এই জনপদে। সুপেয় পানির যেমন অভাব এখনো রয়েছে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণেও রয়েছে অপূর্ণতা। আইলা নামীয় বিধ্বংসী ঝড় লণ্ডভণ্ড করে দিয়ে যায়, সেই ক্ষয়ক্ষতি আমরা আজও সম্পূর্ণভাবে পূরণ করতে পারিনি। খাবার পানি এনে খাইতে হয় 5 কিলোমিটার দূরের থেকে। নদী পার করতে গেলে অনেকটা সময় লাগে, তার জন্য সে মারাও যায়। পানি উন্নয়ন বোর্ডের করা বেড়িবাঁধগুলো পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনো ঝুঁকিতে রয়েছে এই জনপদের মানুষ। 15 বছর পরেও আইলার ক্ষত বুকে নিয়ে এই অঞ্চলের মানুষকে প্রতিটি রাত ঘুমাতে হয় আতঙ্কে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখানকার মানুষের গণদাবি। আইলার ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে এখনো রাস্তাঘাটের অবস্থা এই। সরকারের কাছে আমার দাবি, আমার এই রাস্তাঘাট বেড়িবাঁধটা মেরামত করা। এই এলাকার মানুষ খাবার চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, তাদের একটাই দাবি, সেটা হলো মজবুত বেড়িবাঁধ চাই তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই হচ্ছে আমাদের অনুরোধ, টেকসই বাঁধের জন্য উনি ব্যবস্থা করেন। আইলার ক্ষত কাটিয়ে উঠতে উপকূলীয় এলাকায় ইতিমধ্যে জায়গার অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ সহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই প্রকল্পের মাধ্যমে গাবরা ইউনিয়নের চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বর্তমানে প্রকল্পটির অগ্রগতি 22%। আশা করা যায় প্রকল্পটি সম্পন্ন হলে গাবরা ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, সে
সেখান থেকে উত্তোলন করা সম্ভব হবে। এই এলাকার মানুষের প্রধান দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তেরান চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই, সেটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্যাকেজে এই বেড়িবাঁধগুলো যেটি অরক্ষিত রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সহ সংকট নিরসনে প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। দুপুরে সাংবাদিকদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ দাবি করেন। আখতারুজ্জামান শাহিনের সাথে সংসদ সদস্য আনারের ব্যবসায়িক লেনদেন ছিল কিনা এমন প্রশ্নে ডরিন বলেন, ব্যবসায়িক লেনদেনের কোনো সম্পর্ক ছিল না, তার জানা নেই। আখতারুজ্জামান শাহিন গ্রেফতার করে আইনের আওতায় এনে মূল ঘটনা উদ্ঘাটনের দাবি তার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সুষ্ঠু বিচার ও মূল পরিকল্পনাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকালে কালীগঞ্জে নিহত সংসদ সদস্যর বাসভবনের সামনে উপজেলা আওয়ামী লীগের এই নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টান্টু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। দুপুরে হাটহাজারী মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক জানান, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাস সামনে থাকা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা 2 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। একজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, অন্যজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে। ভোরে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলুই ব্রিজের দক্ষিণ পাশে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর 5টার দিকে মহাসড়কের পৌলি ব্রিজের দক্ষিণ পাশে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সামনের একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হন। যশোর মাগুরা মহাসড়কের সাদিপুর কদমতলা নামক স্থানে সকালে চট্টগ্রাম থেকে যশোরগামী মালবাহী রডভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা অপর একজনকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় 9 ঘণ্টা চেষ্টার পর আটকে থাকা গাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের বাকেরগঞ্জের সাধারণ মানুষ। গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে সরকার। তবে ক্লিনিকের দায়িত্বে থাকা ব্যক্তিদের ইচ্ছে মাফিক ক্লিনিক খোলা ও বন্ধ করার কারণে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন এস.এম. হামিম। বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার স্থাপন করে কমিউনিটি ক্লিনিক। তবে বর্তমানে নানা ব্যবস্থাপনায় তালা ঝুলছে কমিউনিটি ক্লিনিকগুলোতে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায়ই কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকে, ফলে সেবা নিতে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই। ঠিক মতন আসে না এবং ওষুধপত্র ব্যবহার দেয় না, ওষুধ সহজে পাই না। এরা বইটার আগে ঠিক মতো মনে লইলে আসে, মনে নইলে না আসে। বললি যে ওষুধ আসে কি না, ওষুধ নাই। 6 দিনে তো আসেও না, 3 দিন 4 দিন এরকম আসে, আবার দেখা যায় সপ্তাহে 1 দিনও আসে। ঔষধ টৌষধ ওই চাইলে কয় নাই, তো অমুক দিন আইয়েন, আবার ওই হেরা রেগুলার আয় না, আবার ওই মহিলারা কত গাই আবার ফিরিয়ে যায়।
নির্ধারিত সময়ের ক্লিনিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। অব্যবস্থাপনার বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা হচ্ছে এই কমিউনিটি ক্লিনিকের যে ব্যবস্থাপনা কমিটি আছে তার মধ্যে আছে, তাদের মাধ্যমে এগুলো যদি আরও কার্যকর করা যায় আমরা আশা করব যে ভবিষ্যতে এটা আরও ভালো ভূমিকা রাখতে পারবে। অফিস সময় অন্তত তারা খোলা রাখে এবং সুবিধাভোগী যারা তারা যাতে তাদের প্রাপ্য সেবাটা পায় এটা নিশ্চিত করার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সেবার মান উন্নত করতে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। এবার আমাদের কৃষি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের বাস্তবায়নে টাঙ্গাইলে বাংলাদেশে অধিক বিপজ্জনক বালাইনাশক এবং রাসায়নিকের উন্নত ব্যবস্থাপনার জন্য সক্ষমতা উন্নয়ন বিষয়ে বালাইনাশক ডিলার ও কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার অর্থায়নে টাঙ্গাইল সদর উপজেলা হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আহসানুল বাশার। সাতক্ষীরায় 3 দিন ব্যাপী আম মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে সকালে খামারবাড়ি চত্বরে আম মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ খানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে পাবনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় দোগাসি ইউনিয়ন পরিষদের সামনে থেকে সুলতান মাহমুদকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে। গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডে পুড়ে যায় শতাধিক ঘর। এই ঘটনায় পুড়ে যাওয়া 102টি পরিবারের মাঝে চাল ও কম্বল দিয়েছে গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দুপুরে পুড়ে যাওয়া ওই কলোনি পরিদর্শন শেষে প্রতিটি পরিবারে 30 কেজি চাল, 2টি করে কম্বল দেন মন্ত্রী। এ সময় মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, অপরিকল্পিত বাড়ি যারা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিরাজদি খান উপজেলা পরিষদ মিলনায়তনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদার। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আসলাম খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ সহ আরও অনেকে। ফরিদপুরে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান আগামী 1 জুন দিনব্যাপী জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন জেলার 1887টি কেন্দ্রে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রং এবং নীল রঙের ভিটামিন A খাওয়ানো হবে। এছাড়া 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের A+ ক্যাপসুল খাওয়ানো হবে। ময়মনসিংহে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 3 দিন ব্যাপী বিভাগীয় জয়িতা উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। সকালে নগরীর একটি হোটেল মিলনায়তনে আয়োজিত মেলার উদ্বোধন করেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক সচিব আফরোজা খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়িতা ফাউন্ডেশনের পরিচালক ইয়াসমিন আক্তার, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরী ও ত্রিশালে পৃথক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ নগরীতে বাংলাদেশ নজরুল সেনার উদ্যোগে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রায় নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে কবির বাল্যস্মৃতি বিজড়িত দরিরামপুর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার তেওতা কাচারিবাড়ি মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসন। মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিদা জেসমিন সহ বিশিষ্টজনেরা। টাঙ্গাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন টাঙ্গাইল নজরুল পরিষদ। নজরুল পরিষদের সভাপতি অনিক রহমান বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। পরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক MH সোহেল, সহসভাপতি সঞ্জয় কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান সহ অনেকে। অপরাজিতা নেটওয়ার্ক স্থায়িত্বশীলকরণ বিষয়ক এক কর্মশালা বরিশাল অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক বরিশালের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি প্রফেসর সাজেদা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নেসা মুন্নি। বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী ও অপরাজিতা টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর কোহিনুর বেগম, পুষ্প চক্রবর্তী ও ইশরাত জাহান সোনালী। চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহাল রাখার দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন করেছে নাগরিক কমিটি। সকালে ভেড়ামারা রেল স্টেশনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম সানা, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডাক্তার SM মুস্তানজিদ এবং ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। নেত্রকোনার চল্লিশায় চাঞ্চল্যকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যার ঘটনায় দ্রুত বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কে চল্লিশাই ইউনিয়ন পরিষদের সামনে সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহবুবুল মজিদ, আওয়ামী লীগ নেতা জহিরুল হাসান আকন্দ, নিহত খায়রুল ইসলামের বাবা মা স্ত্রী সহ অনেকে। বাংলাদেশে সান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নতুন ফ্যাক্টরি উদ্বোধনের মাধ্যমে যোগ হলো এক নতুন মাত্রা। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের অভ্যন্তরে নতুন ফ্যাক্টরি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান MP। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আবুল মুক্তাদির। দর্শক, এরই সাথে শেষ করছি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।